বাড়িতে আমি আর আমার শ্বশুরই থাকতাম। আর থাকতো একটা চাকরানী, যে আমার সাথেই ঘুমাতো। যখন আমি সকালে উঠতাম, আমার পেটে কালো কালি লেগে থাকতো। আমি অবাক হয়ে যেতাম যে এটা কি করে হলো। একদিন আমি আমার কাজের মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে আমার জায়গায় তাকে শুইয়ে দিলাম, আর আমি নিজে ঘরের মধ্যে লুকিয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম আমার শ্বশুর আমাকে ভেবে সেই কাজের মেয়েটির সাথে আজও আমার পেটে ওই কালো দাগটা আছে। একভাবে 20 দিন ধরে রোজ আমার পেটে এই দাগ নজরে আসছিল। কালো কালির এই দাগ আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল। কে ছিল সে, যে রাত্রিবেলায় আমার পেটে এই দাগ লাগিয়ে দিত? আমি যখন স্নান করতাম তখন এই দাগ হালকা হয়ে যেত। প্রথমবার যখন আমি ওই দাগ দেখেছিলাম তো ভাবলাম যে হয়তো কোথাও থেকে লেগে গিয়েছে, কিন্তু ওই দাগটাই রোজ আমার পেটে আমি দেখতে পেতাম। এবার তো আমার মনে সন্দেহ আসতে লাগলো, কিন্তু আমি সন্দেহ করলেও কাকেই বা করব? আমার ঘরে আমি ছাড়া আর দুটো মানুষই তো ছিল। এক আমার শ্বশুর, দ্বিতীয় কাজের মেয়েটি, যে কিনা আমারই বয়সী ছিল। ব্যাপারটা কিছু এরকম ছিল যে আমার বিয়ের পরেই আমার বরকে বাইরে যেতে হলো, কেননা সে ওখানেই চাকরি করত। আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শ্বশুর ছিল। শাশুড়ির তো প্রথমেই মৃত্যু হয়ে গিয়েছিল। আর আমার বর দীপক তার মা বাবার একমাত্র ছেলে ছিল, কিন্তু চাকরি করত অন্য দেশে। আর আমাকে বলতো যে তোমার ভিসা তৈরি করিয়ে তোমাকেও আমি বাইরে ডেকে নেব। আমার বরের বাইরে চলে যাওয়ার পর আমি ভীষণ উদাস থাকতাম। ঘরে একটা কাজের মেয়ে ছিল, যে দিনরাত এখানেই থাকত। না হলে তো আমি আর আমার শ্বশুর একাই ছিলাম। লোক বিভিন্ন রকম কথা যাতে না বলে, এজন্যই আমার বিয়ের কিছুদিন আগে থেকেই একটা কাজের মেয়েকে দিনরাতে থাকার জন্য রেখে নেওয়া হয়েছিল, যে সব কাজ করত আর রাত্রিরে আমার সাথে ঘুমাতো। সেও নিজে যুবতী মেয়ে ছিল। প্রথমে তো আমার শ্বশুরের বেশিরভাগ সময় ঘরের মধ্যেই কাটত, অথবা আরাম ঘরে টিভি দেখে কাটত। কিন্তু আরাম ঘরেও সে তখনই আসত যখন তার সকালের খাবার খাওয়ার সময় হতো, অথবা কোনো দরকার হতো। আমার শ্বশুর ভীষণ অন্য রকমের মানুষ ছিল। খাবার খাওয়ার আগে হাত দুটো 15 মিনিট ধরে ধুয়েই যেত। তারপর বারবার হাতটাকে শুকত আর বলতো, কি জানি কোন হাতটা ঠিক করে ধোয়া হয়েছে আর কোনটা ধোয়া হয়নি। তারপর খাবার খেতে গিয়ে টিভি দেখতে দেখত। আমার সাথে সে বেশি কথা বলতো না। যদি কোনো কাজ থাকতো তখনই আমাকে ডাকতো, না হলে আমাকে সে কখনোই ডাকতো না। আমি পুরো দিন সেই কাজের মেয়েটিকে দিয়ে ঘরের কাজ করাতাম, আর তার সাথে কথাও বলতাম। প্রথম 2 মাস তো আমার এভাবেই কেটে গেল। দীপকের সাথে আমার প্রতি 2 দিন অন্তর অন্তর কথা হতো। আমি প্রত্যেকবার তাকে আমার ভিসার কথা জিজ্ঞাসা করতাম, কিন্তু সে বলতো যে আমি চেষ্টা করছি। যখনই আমি কাজের মেয়েটিকে আমার শ্বশুরের ঘরে পরিষ্কার করার জন্য বলতাম, সে করত না। সে বলতো, দিদি তুমি আমার সাথে চলো, সাহেবকে দেখে আমার খুব ভয় লাগে। বারবার সে আমাকে দিয়ে বিছানার চাদর বদলান, কখনো আবার ঝাড়ু দিতে বলে। বলে যে তুমি ঠিক করে ঘর পরিষ্কার করো না। আমি কাজের মেয়েটির কথায় হাসতে লাগলাম আর বললাম যে এটা তার একটা বাতিক। তখন কাজের মেয়েটি বলতে লাগলো, না না দিদি, আমার তো ওনাকে একটু কামুক বলেই মনে হয়। তার নজর খুব একটা ভালো না। তুমি কি জানো, কাল আমাকে সে বলল, এত গরম আমার ঘরে, আমি স্নান করতে যাচ্ছি, তুমি চাইলে নিজের ওড়না সরিয়ে কাজ করতে পারো। তার এই কথাটা আমার অদ্ভুত লাগলো। তাকে তো আমি এই কথাটা বলে এড়িয়ে গেলাম, যে তোমাকে মেয়ে ভেবে হয়তো এরকম কথা বলে দিয়েছে। তখন কাজের মেয়েজি বলতে লাগলো, বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম লোকেদের সাথে কাজ করেছি, সবার নজর আমরা খুব ভালো করে জানি দিদি। তারপর সে রান্নাঘরে চলে গেল। আমি ওই কথাটা ভুলে গিয়েছিলাম, কিন্তু এবার আমার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আসলে সে কে ছিল যে আমার পেটে কালো রঙের এভাবে দাগ লাগাতো, আর আমি বুঝতেও পারতাম না। রাতে আমি দেরি পর্যন্ত জেগে থাকতাম। আমার কাজ করার মেয়েটি আমারই ঘরে মেঝেতে বিছানা পেতে ঘুমাতো। রাত 2টা পর্যন্ত আমি জেগে থাকতাম, কিন্তু তারপর আমার ঘুম পেয়ে যেত। পুরো দিন ঘরের কাজে লেগে থেকে আমি পুরো রাত জেগে থাকতে পারতাম না। একবার যখন আমি আমার শ্বশুরের ঘরে তাকে চা দিতে গেলাম, তো আমার হুঁশ উড়ে গিয়েছিল। সে কালো রঙের কালি আঙুলে লাগিয়ে পরিষ্কার কাগজে লম্বা চওড়া করে দাগ কাটছিল। তাকে বিকেলে চা দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি যা কিছু দেখলাম আমার তো হুঁশ উড়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। যখন তার নজর আমার উপর পড়ল, তখন প্রথমে তো আমি ঘাবড়ে গেলাম। তারপর আমাকে দেখে সে রেগে গিয়ে বলল, তুমি না জিজ্ঞাসা করে আমার ঘরে কেন চলে আসো? তোমাকে কি কেউ শেখায়নি যে দরজার বাইরে থেকে অনুমতি নিতে হয় ঘরে ঢোকার জন্য? প্রথমবার সে এরকম ভাষায় আমার সাথে কথা বলেছিল। আমার গায়ের রং তো পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি পিছিয়ে এলাম খানিকটা, তারপর সোজা নিজের ঘরে চলে এলাম। আমার হৃদয় তো এত জোরে জোরে স্পন্দিত হচ্ছিল যেন বাইরে বেরিয়ে আসবে। আমার পেটে লাগা কালো দাগ আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। তাহলে কি এই দাগটা আমার শ্বশুর? এই চিন্তা আমার মাথায় আসার সাথে সাথে আমি কেঁপে উঠলাম। এটা অদ্ভুত একটা ঘটনা ছিল। আমি ভাবলেই যেন আমার কিরকম একটা অনুভূতি হলো। প্রথমে তো এই কথাটা মেনে নিতে আমার মন বারবার মানা করছিল, কিন্তু একটা না বদলানো সত্যি হলো এই যে আমার পেটেই দাগটা হতেই থাকতো, আর আমার শ্বশুরও সেই রঙের কালি সাদা কাগজে নিয়ে আঁকিবুকি কাঁকত।
একবার আমি আমার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম, তখন আমার শ্বশুর কাজের মেয়েটির একদম পেছনে দাঁড়িয়েছিল। মেয়েটি খুব মন দিয়ে বাসন ধুচ্ছিল। আর শ্বশুর এতটা তার কাছে এসে গিয়েছিল যে হয়তো কয়েক ইঞ্চিরই দূরত্ব ছিল। আমার এই ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছিল। এর মানে ওই কাজের মেয়েটি কি সেদিন ঠিকই বলছিল যে আমার শ্বশুরের নজর আর তার মানসিকতা ঠিক নয়? আমি রান্নাঘরে চলে গেলাম, আর আমি আমার শ্বশুরকে বললাম যে, বাবা, আপনি এখানে কি করছেন? কারণ আমি আজকের আগে কখনো তাকে রান্নাঘরে দেখিনি। সে আমার আওয়াজে খুব বাজেভাবে ঘাবড়ে গেল। আমাকে রান্নাঘরে দেখে একটু অন্যরকম মনে হলো তাকে। আমার আওয়াজ শুনে কাজের মেয়েটা আমার দিকে তাকালো। বোধহয় শ্বশুরের আসার ব্যাপারটা সে খেয়াল করেনি। বাবা অদ্ভুত নজরে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইল। আমি কাজের মেয়েটি চোখের দিকে তাকালাম আর শ্বশুরকে রান্নাঘরে আসার কারণ জিজ্ঞাসা করতে লাগলাম। তখন সে বলতে লাগলো যে আমি এই কাজের মেয়েটাকে তাড়িয়ে দেব। এ ঝাড়ু দিয়ে হাত না ধুয়ে বাসন ধুতে চলে গেছিল, ওর হাত নোংরা। আমার শ্বশুর ভীষণ চিন্তায় ছিল আর বিরক্ত হয়ে যেত। মেয়েটিও ভীষণ বিরক্ত হয়ে গেল আর বলতে লাগলো, সাহেব কেন মিথ্যে কথা বলছেন? আমি প্রথমেই হাত ধুয়েছি, তারপরে এসে রান্নাঘরের বাসনে হাত দিয়েছি। তখন আমার শ্বশুর তো কাজের মেয়েটির সাথে তর্ক করতে লাগলো আর বলতে লাগলো, আমার ছেলের পয়সা কি শুধু শুধু নষ্ট করার জন্য? তোমাকে মাহিনাও দেব আর তুমি এই ঝাড়ুর হাতেই বাসন ধরবে? এটা তো আমি আজকে দেখে নিলাম। না হলে কি জানি তুমি কবে থেকে নোংরা বাসনেই আমাদেরকে খাবার দাও। আমি আমার শ্বশুরকে অনেক করে বললাম, আপনি এখান থেকে যান, আমি নিজেই কাজের মেয়েটির সাথে কথা বলে নিচ্ছি। কিন্তু সে আমার উপরেও রেগে গেল আর বলতে লাগলো, তুমি নরম বলেই সে এরকম করতে পারে, না হলে আমি এই মেয়েটাকে দুদিনে সোজা করে দেব। আমার ছেলে বাইরের দেশে গিয়ে কিভাবে নিজেকে চালিয়ে ঘরে টাকা পাঠায়, আর এই মেয়েটা আমাকে বাজে নোংরা বাসনে খেতে দেয়। আজ থেকে তুমি আমার বাসন ধোবে। আমি এই মেয়েটার হাতে বাসন দেখলে ওকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। কাজের মেয়েটি কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি এখানে কাজ করব না। যদি পয়সা নিয়ে থাকি নিজের মেহনতের জন্য নিই। আমি নিজের সম্মান বেচে দিইনি যে এই সাহেব আমাকে এত কথা শুনিয়ে দেবে। সেও রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি তাকে গলা জড়িয়ে ধরে চুপ করালাম। আমি শ্বশুরের সাথে একা থাকতে চাইছিলাম না। আমার মনের এটুকু জোর ছিল যে অন্তত একটা মেয়ে আমার সাথে রয়েছে। এদিকে একটা সমস্যা থেকেই আমি বেরোতে পারছিলাম না, যে আমার পেটে কালো কালির দাগ আসতো কোথা থেকে, আর একটা কাজের মেয়েটির সাথে থাকার পরেও কি করে আমার শ্বশুর আমার ঘরে আসতে পারত। আমি কাজের মেয়েটিকে বললাম যে, তুমি বাসনে হাত দিও না, আমি নিজে ধুয়ে নেব, কিন্তু তুমি কাজ ছেড়ে যেও না। আমি অনেক কষ্টে করে মেয়েটিকে রাজি করালাম আর রান্নাঘরের বাইরে চলে এলাম। তখনই আমি লঞ্চে আমার শ্বশুরকে আমার বরের সাথে ফোনে তর্ক করতে দেখলাম যে সে যাতে সেই কাজের মেয়েটিকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম, দীপককে আমি পরিষ্কার বলে দেব যে কাজের মেয়েটিকে আমি কখনোই কাজ থেকে ছাড়াবো না। এখন তো আমি একদমই একা থাকার পক্ষে ছিলাম না। আমি দীপককেও বলে দিলাম যে যদি ঘর থেকে কাজের মেয়েটি যায় তো আমিও বাবার বাড়ি চলে যাব। তোমার বাবার বাসন নিয়ে সমস্যা, সেটা আমি নিজে ধুয়ে দেব। আমার বর নিজের বাবাকে না জানি কি বোঝালো, কেননা এখন সে আর তর্ক করে না। আমি নিজে বাসন ধুতে লাগলাম। আমি শ্বশুরের সামনে খাওয়ার নিজেই রেখে দিতাম। এরপর যখন আমি কিছুক্ষণ আরাম করার জন্য ঘরে যেতে লাগলাম, তখন সে আমাকে বলতে লাগলো যে, আজকের পর আমার ঘরে এই কাজের মেয়েটিকে আমি দেখতে না পাই। আজকের পর আমার ঘরের পরিষ্কারের কাজ তুমি নিজেই করবে। এটা শুনে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। আমি ভাবলাম শ্বশুর এখন রাগ করে আছে, 2-4 দিন কাজ করে দিই, এরপর সবকিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কি করে বুঝবো যে তার নিজের ঘরে আমাকে ডাকার কি কারণ থাকতে পারে? আমি যখন আমার শ্বশুরের ঘরে জিজ্ঞাসা করে ভিতরে গেলাম যাতে তার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, তখন সে আবার কালো কালির মধ্যে আঙুল ডুবিয়েছিল আর একটা সাদা কাগজের উপর আঁকিবুকি কাটতে লাগলো। আমাকে দেখে তাড়াতাড়ি সে সবকিছু দরাজের মধ্যে রেখে দিল আর নিজে সোজা হয়ে বসে পড়ল। আমি বললাম, বাবা, আমি পরিষ্কার করে দিচ্ছি। তখন সে বলতে লাগলো, হ্যাঁ, করে দাও। আমি তার বিছানার চাদর বদলে ঘরে ঝাড়ু দিতে লাগলাম, কিন্তু সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। একবারও সে আমার দিক থেকে নজর সরায়নি। আর যদি সে আমার দিকে এভাবেই দেখতে থাকে, তাহলে আমি তো কখনোই ভালোভাবে আরাম করে কাজ করতে পারবো না। ঘাবড়ে গিয়ে আমার হাত কাঁপতে লাগলো। আমি বারবার আমার ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছতে লাগলাম। তার সাথে সাথে মেঝেতে ঝাড়ু দিতে লাগলাম। আমার শ্বশুর চেয়ার নিয়ে আমার কাছে চলে এলো। সে আমার সামনে দাঁড়িয়ে পড়ল, আর তার জন্য আমাকেও দাঁড়িয়ে পড়তে হলো। আমাকে সে বলতে লাগলো, এত গরম পড়েছে, তুমি নিজের ওড়না রেখে ঝাড়ু লাগাও। আমি তো এমনিতে ওয়াশরুমে যাচ্ছি স্নান করতে, আমার ঘরে কেউ থাকবে না। তার কথা এতটা আস্তে ছিল যে আমি শুনে অবাক হয়ে গেলাম, কারণ অন্যান্য সময় সে জোরে কথা বলতো। কাজের মেয়েটির কথা তখন আমার মনে পড়ে গেল, আর তাই আমি বললাম, না না, আমার ওড়না গায়ে দিয়ে কাজ করার অভ্যাস আছে। এটা যখন বলছিলাম, ঠিক তখনই আমার শ্বশুর তার রুমাল পকেট থেকে বের করে আমার মুখের ঘাম মুছতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে পিছিয়ে সরে গেলাম। তখন সেও একটু ঘাবড়ে গেল, আর তখনই সে তার ঘরের বাথরুমে চলে গেল। আমার তো এমন অবস্থা ছিল যে আমার হৃৎপিণ্ড স্পন্দিত হতেই ভুলে গিয়েছিল।
আমার তো এবার আমার শ্বশুরের চরিত্রের উপর সন্দেহ হতে লাগলো। আমি তাড়াতাড়ি করে তার ঘর পরিষ্কার করলাম আর বাইরে চলে এলাম। আমি সারাদিন চিন্তার মধ্যে ছিলাম। রাতে যখন আমি কাজের মেয়েটির সাথে নিজের ঘরে আসলাম, তখন সে মেঝেতে বিছানা পাতছিল। আমি বললাম, নীলম, একটু এদিকে এসো তো, আমার কথা শুনে যাও। আমি ভাবলাম আমার এই কথাগুলো কাজের মেয়েটিকে বলা উচিত। সে নিজের বিছানা ছেড়ে আমার কাছে এসে বসে পড়ল। আমি তাকে বললাম যে আমিও এই শ্বশুরের বিষয় সম্পূর্ণ কথাটা সত্যি মনে হচ্ছে, জানো। তারপর আমি তাকে এটাও বলে দিলাম যে রোজ আমার পেটে কালো কালির দাগ থাকে। তখন সে আমার কথা শুনে আমাকে অবাক হয়ে বড় বড় চোখ করে দেখতে লাগলো। সে আমাকে বলল, দিদি, আমার তো প্রথমেই তোমার শ্বশুরের ওপর সন্দেহ ছিল। আমার তো মনে হয় সে তোমার সাথেও ভুল কিছু করতে পারে। আমাদের গ্রামেও একটা শ্বশুর এরকম বাজে কিছু করে তার বৌমাকে বিয়ে করে নিয়েছিল। তার বর বাইরে থাকতো। কাজের মেয়েটি বলল, প্রথমে তো সাহেব শুধু আমাকে দেখতো, এখন তো যখনই আমার নজর তার দিকে পড়ে তখন আমি দেখি যে সে তোমাকেই দেখতে থাকে। আমাকেও বের করে দেওয়ার জন্য সে চিন্তা করছে। এজন্যই তো বিনা কারণে আমার কাজে সে ভুল বের করছে। আমি তখন